স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে ডাব্লিউবি ইজি লার্নিং ল্যাব চ্যানেলে ওয়েলকাম জানাই। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো এবং যারা সাবস্ক্রাইব করবে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। এখন আমি ক্লাস 9 লেসন 3 অটম কবিতাটির এক্সারসাইজ তোমাদের জন্য সলভ করব অত্যন্ত সহজ ও সঠিক পদ্ধতিতে। শুরু করছি। এক্সারসাইজ 1, টিক দ্য কারেক্ট আনসার। সঠিক আনসার উত্তরের টিক মার্ক দিতে বলেছে। ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, প্রদত্ত অল্টারনেটিভস অর্থাৎ বিকল্প থেকে। 1, অল থ্রু দ্য ডে, অল থ্রু দ্য ডে, সারাদিন। দ্য ফিটফুল গাস্ট সিক্স দ্য, অনিয়মিত, ফিটফুল মানে অনিয়মিত, গাস্ট দমকা হওয়া, সিক্স দ্য নাড়ায়। দ্য এ দিয়ে দিয়েছে উইন্ডো প্যান জানলার কাচ, বি দিয়ে কার্টেন্স পর্দাগুলোকে, সি দিয়ে কেসমেন্ট বড় জানালা, আর ডি দিয়ে ডোর। উত্তর হবে কেসমেন্ট। 2, দ্য পোয়েট লাভস টু সি, কবি ভালোবাসেন দেখতে দ্য শেকিং টুইগ, নড়া গাছের আগার নরম ডাল, টুইগ মানে গাছের আগার, নরম ডাল। ড্যান্স টিল দ্য, তারা নাচতে থাকে, টিল দ্য পর্যন্ত, টিল মানে পর্যন্ত, গাছের আগার নরম ডাল নড়তে থাকে, নাচতে থাকে কতক্ষণ পর্যন্ত, এ দিয়ে কামিং অফ ডন, ভোর হওয়া পর্যন্ত, বি দিয়ে এন্ড অফ নাইট, রাতের শেষ পর্যন্ত, সি দিয়ে এন্ড অফ আফটারনুন, বিকেল শেষ হওয়া পর্যন্ত, আর ডি দিয়ে শার্ট অফ ইভ অর্থাৎ সন্ধ্যা শেষ হওয়া পর্যন্ত। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে শার্ট অফ ইভিনিং, ডি এরটা উত্তর হবে। পরেরটা, দ্য স্প্যারো স্যাট অন দ্য, চড়াই বসে থাকে, এ দিয়ে কটেজ রিগ, বি দিয়ে হাউস টপ, কটেজের চাল, কুটিরের চাল এ দিয়ে, আর বিতে আছে হাউস টপ বাড়ির ছাদে, আর সি দিয়ে রয়েছে মসি এলেম ট্রি, মস যুক্ত এলেম গাছে, আর ডিতে রয়েছে দেখতে পাচ্ছ কেসমেন্ট বড় জানালা। তাহলে চড়াই কোথায় বসে থাকে? উত্তর হবে কটেজ রিগ, কুটিরের চালে বসে থাকে। নাম্বার 4, দ্য পিজিয়ন্স নেসেলড রাউন্ড দ্য, পায়রাগুলো নেসেলড রাউন্ড দ্য একত্রিত হয়ে থাকে, এ দিয়ে কেজ, বি দিয়ে কোট, কেজ মানে খাঁচা, বি দিয়ে কোট, কোট মানে হচ্ছে কুটুরি বা বাসা এখানে, সি দিয়ে ব্রাঞ্চ ডাল, আর ডি দিয়ে হিথ, হিথ কথাটার অর্থ তৃণভূমি। তাহলে এখানে উত্তর হচ্ছে বি কোট, অর্থাৎ বাসার চারিদিকে পায়রাগুলো একত্রিত হয়ে থাকে। 5, দ্য কক ওয়াজ ক্রোয়িং আপন দ্য, কক মানে মোরগ, ক্রোয়িং ডাকে, আপন দ্য এ দিয়ে ডাং হিল, গোবরের স্তূপ, বি দিয়ে লি তৃণভূমি, আর সি দিয়ে হচ্ছে ট্রি টপ গাছের ওপরে, আর ডি দিয়ে মিল সেলস কলকারখানার যে দাঁড়গুলো হয় সেইগুলো। তাহলে এখানে লি তৃণভূমি, এখানে লিটাকে মাঠও বলা যায়। তাহলে কক ডাক ছাড়ে কোথায়? না এ দিয়ে ডাং হিল গোবরের স্তূপের ওপরে। দ্য গ্রান্টিং পিগস, ঘোঁত করা শূকরগুলি, এ দিয়ে ওয়াক স্লোলি হাঁটে আস্তে আস্তে, বি দিয়ে স্ক্যাম্পার বাই এদিক ওদিক ছুটোছুটি করে, সি দিয়ে স্ক্রাম্বেল অ্যান্ড হারি হুড়োহুড়ি করে এবং তাড়াতাড়ি করে, আর ডি দিয়ে ডাইভ অ্যান্ড সুইম ঝাঁপ দেয় এবং সাঁতার কাটে। তাহলে এখানে উত্তর কোনটা হচ্ছে? উত্তর হচ্ছে সি এরটা, স্ক্রাম্বেল অ্যান্ড হারি, হুড়োহুড়ি করে এবং তাড়াতাড়ি করে। গ্রান্টিং পিগসগুলো, যেই শূকরগুলি ঘোঁত করে তারা স্ক্রাম্বেল অ্যান্ড হারি অর্থাৎ হুড়োহুড়ি করে এবং তাড়াতাড়ি করে। এক্সারসাইজ 2, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন উইদিন 25 ওয়ার্ডস।
নিচের কোশ্চেনগুলোর আনসার করতে বলেছে 25টা শব্দের মধ্যে। তাহলে প্রথম কোয়েশ্চেন, হোয়াট হ্যাপেন্স টু লিভস, কি হয় পাতাদের অফ মসি এলেম ট্রি, মসযুক্ত এলেম গাছের পাতাদের কি হয় ইন অটম, শরৎকালে। আনসারটা হচ্ছে দ্য লিভস অফ মসি এলেম ট্রি, মসযুক্ত এলেম গাছের পাতাগুলোর বিকাম ফেডেড ইন অটম, সেগুলো ফেডেড মানে সেগুলো হয়ে যায় জীর্ণ, সেগুলো মলিন বা জীর্ণ হয়ে যায় ইন অটম, শরৎকালে। দ্য ফিটফুল গাস্ট, অনিয়মিত দমকা হাওয়া, গাস্ট মানে দমকা হাওয়া, ফিটফুল মানে অনিয়মিত, টুয়েলস দেম ঘোড়ায়, দেম তাদের, অর্থাৎ ওই পাতাগুলোকে, জীর্ণ পাতাগুলোকে, বাই দ্য উইন্ডো পেন, জানলার কাচের পাশে, উইথ থাউজেন্ডস আদার, হাজার হাজার আদার লিভস, হাজার হাজার অন্য পাতার সঙ্গে, ডাউন দ্য লেন, গলিতে। তাহলে হাজার হাজার অন্য পাতার সঙ্গে গলির মধ্যে অনিয়মিত দমকা হাওয়া পাতাগুলোকে ঘোরাতে থাকে। মসি যে এলেম ট্রি, মস গাছের যে পাতা, তার সঙ্গে অন্যান্য পাতাগুলোকেও। নাম্বার 2, হোয়াট আর দ্য থিংস দ্য পোয়েট লাভস টু সি অন নভেম্বর ডেজ, হোয়াট আর দ্য থিংস, কোন জিনিসগুলি দি পোয়েট লাভস টু সি, কবি পছন্দ করেন দেখতে, অন নভেম্বর ডেজ, নভেম্বরের দিনগুলিতে। আনসার, অন নভেম্বর ডেজ, নভেম্বরের দিনগুলিতে। দ্য পোয়েট লাভস টু সি, কবি ভালোবাসেন দেখতে, দ্য কটেজ স্মোক, কুটিরের ধোঁয়া, টু কার্ল আপওয়ার্ডস, কুণ্ডলি পাকিয়ে উপরের দিকে উঠছে, থ্রু দ্য ন্যাকেড ট্রিস, ন্যাকেড মানে হচ্ছে যে গাছে পাতা নেই, সেই পাতাহীন গাছগুলোর মধ্যে দিয়ে, থ্রু মানে মধ্যে দিয়ে, দ্য পিজিয়ন নেসেলড, পায়রাগুলো একত্রিত হয়ে থাকে, রাউন্ড দ্য কোট, বাসার, কোট মানে বাসার চারিদিকে, অ্যান্ড দ্য কক্স, এবং মোরগগুলি, ক্রোয়িং, ডাক ছাড়ে, আপন দ্য ডাং হিল, গোবরের, ডাং মানে গোবর, আর হিল মানে স্তূপ বা ঢিপি, গোবরের ঢিপির উপরে। এক্সারসাইজ 3, স্টেট ওয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ইন অ্যাক্টিভ ভয়েস অর প্যাসিভ ভয়েস। স্টেট মানে হচ্ছে বলো, ওয়েদার মানে কিনা, ওয়েদার, দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলি অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে। অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ কর্তৃবাচ্য, আর প্যাসিভ ভয়েস হচ্ছে কর্মবাচ্য। এ, অনিল উইল ভিজিট হিজ গ্র্যান্ডমাদার্স হাউস, অনিল ভিজিট করবে তার ঠাকুমার বাড়িতে, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। কেন? এখানে দেখো যে সাবজেক্ট অনিল, সেই হচ্ছে সাবজেক্ট, নিজেই কাজটা করছে, অনিল নিজেই ভ্রমণ করবে, তাই এটা অ্যাক্টিভ ভয়েস, এটা কর্তৃবাচ্য। বি দিয়ে, দ্য প্রেসিডেন্ট হ্যাজ লেফট হিজ অফিস, প্রেসিডেন্ট সভাপতি, হ্যাজ লেফট ছেড়ে গেছে তার অফিস, এটাও অ্যাক্টিভ ভয়েস, কারণ দেখো এখানে প্রেসিডেন্ট নিজেই তার অফিস ছেড়ে চলে গেছে। তাহলে অ্যাক্টিভ ভয়েস কোনগুলো? যেখানে কর্তা নিজে কাজ করে। সি, দ্য প্রজেক্ট উইল হ্যাভ বিন ফিনিশড বাই দ্য স্টুডেন্টস, প্রকল্পগুলি ফিনিশড সম্পন্ন হবে, সমাপ্ত হবে স্টুডেন্টদের দ্বারা, ছাত্রদের দ্বারা। তাহলে দেখো এখানে ছাত্ররা কিন্তু এখানে ডাইরেক্ট কাজ করছে না, এই সেন্টেন্সে যেরকম বোঝাচ্ছে সেখানে ছাত্ররা কিন্তু এখানে ডাইরেক্ট কাজ করছে না, ছাত্রদের দিয়ে যেন কাজটা করিয়ে নেওয়া হচ্ছে। তাহলে এটা প্যাসিভ ভয়েস অর্থাৎ কর্মবাচ্য। তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে কিন্তু দ্য স্টুডেন্টস নেই, প্রথমে কর্ম রয়েছে, দ্য প্রজেক্ট, কর্মটা সামনে রয়েছে। পারমিতাস লিভ হ্যাজ বিন স্যাংশনড, পারমিতার ছুটি স্যাংশন করা হয়েছে, মঞ্জুর করা হয়েছে বাই দ্য স্কুল অথরিটি বা কর্তৃপক্ষের দ্বারা, স্কুল কর্তৃপক্ষের দ্বারা। এখানে দেখো এটাও তেমনভাবে যে স্কুল অথরিটি কিন্তু এখানে ডাইরেক্ট কাজ করছে না, এখানে স্কুল অথরিটি ডাইরেক্ট
কাজ করছে না, এখানে মানে স্কুল অথরিটিকে দিয়ে যেন কাজটা করিয়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ কর্তা স্কুল অথরিটি নিজে কাজ করছে না, এটা প্যাসিভ ভয়েস অর্থাৎ কর্মবাচ্যে আছে, এটা কিন্তু কর্মবাচ্য, তোমাদের মনে রাখতে হবে। কর্তৃবাচ্যে কর্তা নিজে কাজ করে, আর কর্মবাচ্যে কর্তা নিজে কাজ করে না, কর্তাকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হয়। এক্সারসাইজ 4, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ভয়েস চেঞ্জ করতে বলেছে, বাচ্য পরিবর্তন করতে বলেছে, চেঞ্জ পরিবর্তন ফলোয়িং নিচের বাক্যগুলির। দ্য বয় হ্যাজ রিড আউট দ্য লেটার, ছেলেরা রিড আউট পড়েছে দ্য লেটার, চিঠিটি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। দ্য লেটার হ্যাজ বিন রেড আউট বাই দ্য বয়, তাহলে এখানে দেখো দি বয়টা সাবজেক্ট, হ্যাজ রেড আউট এটা হচ্ছে ভার্ব, আর দ্য লেটার এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে আর সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে, এটা ভয়েসের নিয়ম, ভয়েস চেঞ্জের নিয়ম। তাহলে দি লেটারটা সামনে বসেছে, হ্যাজ বিন রেড আউট পড়া হয়েছে, চিঠিটি পড়া হয়েছে, বাই দ্য বয় ছেলেটির দ্বারা। আই শ্যাল হ্যাভ বট এ ক্রিকেট ব্যাট বাই টুমরো, আই শ্যাল হ্যাভ আমি কিনে ফেলবো, এ ক্রিকেট ব্যাট একটা ক্রিকেটের ব্যাট বাই টুমরো আগামীকালের মধ্যে আমি একটা ক্রিকেট ব্যাট কিনে ফেলবো। এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, প্যাসিভ ভয়েসে করতে হবে। তাহলে এখানে দেখো এ ক্রিকেট ব্যাট উইল হ্যাভ বিন বট বাই মি বাই টুমরো, তাহলে আই এখানে, তাহলে আই সাবজেক্ট, শ্যাল হ্যাভ বট এটা ভার্ব, এ ক্রিকেট ব্যাট এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টটাকে সামনে করা হয়েছে। এ ক্রিকেট ব্যাট উইল হ্যাভ বিন, এখানে বিন বসবে, তোমরা জানো পারফেক্ট টেন্স হলে বিন বসে। তাহলে এ ক্রিকেট ব্যাট উইল হ্যাভ বিন বট বাই মি বাই টুমরো। অর আমি কিন্তু দুটো উত্তর করে দিয়েছি, তোমাদের যেটা ভালো লাগবে সেটাই করবে, দুটোই রাইট। বাই টুমরো এ ক্রিকেট ব্যাট, আগামীকালের মধ্যে একটা ক্রিকেট ব্যাট উইল হ্যাভ বিন বট বাই মি, একটা ক্রিকেট ব্যাট উইল হ্যাভ বিন বট কেনা হবে, বাই মি আমার দ্বারা। সি সোহিনীস ফ্রেন্ডস হ্যাজ অর্গানাইজড এ পিকনিক, সোহিনীর বন্ধুরা অর্গানাইজ করেছিল এ পিকনিক একটা চড়ুইভাতি, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে আছে। আনসারটা দেখো এখানে সোহিনীস ফ্রেন্ডস এটা হচ্ছে সাবজেক্ট, আর এ পিকনিক এটা হচ্ছে অবজেক্ট, হ্যাড অর্গানাইজড এটা হচ্ছে ভার্ব। এ পিকনিক হ্যাড বিন অর্গানাইজড বাই সোহিনীস ফ্রেন্ড, একটা পিকনিক আয়োজিত হয়েছিল সোহিনীর বন্ধুদের দ্বারা, এটাও পারফেক্ট টেন্স আছে, তাই এখানে বিভার্ব হিসেবে বিন বসেছে আর বাই প্রিপোজিশন এসেছে। পরেরটা, দ্য ফুটবল টিম উইল পুট আপ এ ব্রেভ ফাইট, ফুটবল টিম উইল পুট আপ মানে কি খাড়া করবে, মানে ফুটবল টিমটা একটা ব্রেভ একটা সাহসীপূর্ণ ফাইট দেবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ দ্য ফুটবল টিম হচ্ছে, এটা হচ্ছে সাবজেক্ট, আর উইল পুট আপ এটা ভার্ব, আর এ ব্রেভ ফাইট এটা হচ্ছে অবজেক্ট। উইল পুট আপ মানে তুলে ধরবে, তাহলে এ ব্রেভ ফাইট একটা সাহসী ফাইট উইল বি পুট আপ তুলে ধরা হবে বাই দ্য ফুটবল টিমের দ্বারা। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা ফিউচার ইনডেফিনাইট টেন্সে আছে, তাই এখানে বি ভার্ব হিসেবে বি নিজে বসবে। এক্সারসাইজ 5, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। নিচের বাক্যগুলিকে ইনডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট থেকে প্রত্যক্ষ থেকে অপ্রত্যক্ষ স্পিচ বাক্যে পরিবর্তন করতে বলেছে। তো এখানে দেখা যাচ্ছে, তাহলে এখানে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। আই সেই টু হিম আমি তাকে বলেছিলাম, উইল ইউ শেয়ার ইউর টিফিন উইথ মি, তাহলে এটা হচ্ছে প্রত্যক্ষ আছে, আমি তাকে বলেছিলাম তুমি কি শেয়ার করবে, ভাগ করবে, ইয়োর টিফিন তোমার টিফিনটা আমার সঙ্গে, এটা প্রশ্ন আছে।
উত্তর হচ্ছে আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম হোয়েদার অবলিক ইফ। এই হোয়েদার বা ইফ এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করবে। আমি কিন্তু তোমাদেরকে এখন বারবার বলে দিচ্ছি যে দুটো কিন্তু ইউজ করবে না। আমি সাধারণত যেহেতু ইফ বানানটা সোজা তাই ইফ ইউজ করি। ইফ বা হোয়েদারের মধ্যে যে কোনো একটা ইউজ করবে। এখানে অবলিক দিয়ে করা আছে। আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম ইফ হি উড শেয়ার, সে শেয়ার ভাগ করে নিত কি না হিজ টিফিন, তার টিফিনটা উইথ মি, আমার সঙ্গে। বিয়েরটা অঞ্জনস মাদার সেইড, অঞ্জনের মা বলেছিল ইয়োর ফাদার হ্যাজ লেফট ফর মুম্বাই, তোমার বাবা হ্যাজ লেফট চলে গেছে মুম্বাইতে চলে গেছে। তাহলে এটা দেখো অঞ্জনস মাদার সেইড, অঞ্জনের মা বলেছিল দ্যাট হিজ ফাদার, তার বাবা হ্যাড লেফট ফর মুম্বাই, তার বাবা মুম্বাইয়ের জন্য মানে মুম্বাইতে চলে গেছে। এখানে এটা দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই এখানে দ্যাট বসেছে। আর আগেরটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল, আর আগেরটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইয়েস নো কোশ্চেন ছিল, তাই হোয়েদার বা ইফ বসাতে হবে। আর এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, তাই এখানে দ্যাট বসেছে। পরেরটা দি গার্লস ট্রায়াম্ফ্যান্টলি সেইড, বালিকাগুলো ট্রায়াম্ফ্যান্টলি সেইড জয়ী ভাবে বলেছিল হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। হুররে আনন্দের চিৎকার করেছিল হুররে বলে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতে গেছি। তাহলে এখানে দেখতে পাচ্ছ দ্য গার্লস, আমি যেটা উত্তর করে দিয়েছি, দ্য গার্লস ট্রায়াম্ফ্যান্টলি এক্সক্লেইমড উইথ জয়, বালিকারা ট্রায়াম্ফ্যান্টলি এক্সক্লেইমড বিস্ময় প্রকাশ করেছিল উইথ জয়, আনন্দে বিস্ময় প্রকাশ করেছিল বিজয়ী হয়ে, দ্যাট যে দে হ্যাড ওন দ্য ম্যাচ, যে তারা ম্যাচটা জিতেছিল। হ্যাভটাকে হ্যাড করতে হবে। আরেকটা করে দিচ্ছি আমি, দ্য গার্লস এক্সক্লেইমড ট্রায়াম্ফ্যান্টলি, বালিকারা বিস্ময় প্রকাশ করেছিল ট্রায়াম্ফ্যান্টলি বিজয়ী হয়ে, দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ, যে তারা ম্যাচটা জিতেছিল। পরেরটা হি সেস লেট ইউ বি সাকসেসফুল ইন লাইফ, সে বলে লেট ইউ বি সাকসেসফুল ইন লাইফ, তুমি সফল হও জীবনে। তাহলে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এটা কিন্তু একটা ইচ্ছা প্রকাশ করেছে। তো এখানে করতে হবে হি উইসেস দ্যাট, সে ইচ্ছা প্রকাশ করেছে যে আই মে বি সাকসেসফুল ইন লাইফ। এটা মনে করছি যে আমাকেই বলেছে, তোমরাও এটা এরমভাবে করবে যেন তোমাদেরকেই বলেছে। হি উইসেস দ্যাট আই মে বি, আমি হতে পারি সাকসেসফুল মানে সফল, ইন লাইফ জীবনে সফল হতে পারি। অর হি উইসেস দ্যাট শি মে বি সাকসেসফুল ইন লাইফ, এখানে যদি ধরে নেওয়া হয় যে আমি যদি ধরে নিই যে আমাকে এটা বলেনি, অন্য কাউকে বলেছে, কারণ এখানে তো বলে দেওয়া নেই যে কাকে বলেছে, তাহলে এখানে সে ইচ্ছা প্রকাশ করেছে যে সে যাতে সফল হতে পারে জীবনে। এবার তোমাদের পরেরটা দ্য ক্যাপ্টেন ইনফর্মড, রিপোর্টেড ভার্ব, দ্য টুর্নামেন্ট ওয়াজ পোস্টপন্ড লাস্ট মান্থ। তাহলে এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। দ্য ক্যাপ্টেন ইনফর্মড দ্য টুর্নামেন্ট ওয়াজ পোস্টপন্ড, টুর্নামেন্টটাকে পোস্টপন্ড মানে মুলতুবি করে দেওয়া হয়েছিল লাস্ট মান্থ, গত মাসে। তাহলে উত্তরটা হচ্ছে দ্য ক্যাপ্টেন ইনফর্মড মানে কি জানিয়েছিল, দ্যাট দ্য টুর্নামেন্ট হ্যাজ বিন পোস্টপন্ড, টুর্নামেন্টটাকে পোস্টপন্ড করা হয়েছিল, বলেছে গত মাসে পোস্টপন্ড করা হয়েছিল। তাহলে উত্তরটা হয়ে যাবে দ্য
প্রিভিয়াস মান্থ মানে আগের মাসে, গত মাসে পোস্টপন করে দেওয়া হয়েছিল। এক্সারসাইজ 7, ইউজ দ্য ফলোয়িং ফ্লো চার্ট টু রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ টু মেক পেপার। নিচের ইউজ ব্যবহার করো ফলোয়িং ফ্লো চার্টটা টু রাইট এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লেখার জন্য উইদিন 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে। হাউ টু মেক পেপার, কী করে পেপার তৈরি করতে হয়। কাটিং ডাউন অফ ব্যাম্বোস, বাঁশকে কাটতে হবে। মেকিং পাল্প বানাতে হবে। অ্যাডিং কেমিক্যালস, তার সঙ্গে কেমিক্যাল যোগ করতে হবে। রোলিং ইনটু শিটস, সেইগুলোকে শিটগুলোকে রোল করতে হবে, গোটাতে গুটিয়ে নিতে হবে। অ্যাডিং কালার, তার সঙ্গে কালার যোগ করতে হবে। ড্রাইং, শুকাতে হবে। আর রেডি ফর ইউজের জন্য মানে ব্যবহার করার জন্য প্রস্তুত করতে হবে। তাহলে এখানে উত্তরটা আমি তোমাদের জন্য করে দিয়েছি। পেপার আনসার, পেপার ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার ডেইলি লাইফ। পেপার হচ্ছে পার্ট অ্যান্ড পার্সেল, কথাটার মানে হচ্ছে এটা একটা ফ্রেজ, এর মানে হচ্ছে অবিচ্ছেদ্য অংশ অফ আওয়ার ডেইলি লাইফ, আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। অবলিক দিয়ে লিখেছি অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার ডেইলি লাইফ। অ্যান ইন্টিগ্রাল পার্ট মানেও অবিচ্ছেদ্য অংশ। পার্ট অ্যান্ড পার্সেল অথবা অ্যান ইন্টিগ্রাল পার্ট, এই দুটোর মধ্যে যেটা তোমাদের পছন্দ হবে সেটা তোমরা লিখবে, যার যেটা পছন্দ হবে। পার্ট অ্যান্ড পার্সেল আর অ্যান ইন্টিগ্রাল পার্ট, এই দুটো মধ্যে যার যেটা পছন্দ হবে লিখবে। এই দুটোর মানেই কিন্তু অবিচ্ছেদ্য অংশ। ইট ইজ ইউজড ফর রাইটিং পেপার, মানে এর পেপার ইউজ করা হয়, কাগজ ইউজ করা হয় রাইটিং লেখার জন্য, প্রিন্টিং ছাপানোর জন্য, অ্যান্ড প্যাকিং এবং বাঁধাই করার জন্য। ইট ইজ প্রিপেয়ার্ড থ্রু ডিফারেন্ট স্টেজেস, এটা প্রস্তুত করা হয় থ্রু মানে মধ্যে দিয়ে, বিভিন্ন স্টেজেস ধাপের মধ্যে দিয়ে। অ্যাট ফার্স্ট, প্রথমে ব্যাম্বুস আর কাট ডাউন ফ্রম দ্য ক্লাম্পস, প্রথমে বাঁশকে কেটে নেওয়া হয়। ফ্রম দ্য ক্লাম্পস মানে বাঁশ ঝাড় থেকে বাঁশ কেটে আনা হয়। দেন দে আর কাট ইনটু স্মল পিসেস, তারপরে সেগুলোকে ছোটো ছোটো পিস করে কাটা হয়। দেন দ্য ব্যাম্বু পিসেস আর মেড ইনটু পাল্প, তারপরে বাঁশের এই অংশগুলোকে বা টুকরোগুলোকে তন্তু বানানো হয় থ্রু বয়েলিং ওয়াটার, গরম জলের মাধ্যমে। আফটার দ্যাট সাম কেমিক্যালস আর অ্যাডেড, তারপরে কিছু কেমিক্যালস অর্থাৎ রাসায়নিক পদার্থ আর অ্যাডেড যোগ করা হয় উইথ পাল্প, ওই তন্তুর সঙ্গে, টু মেক ইট সফট, তন্তুটাকে সফট বানানোর জন্য, কোমল বানানোর জন্য। দেন দ্য পাল্প ইজ রোল্ড, তারপরে সেই তন্তুগুলোকে রোল করা হয়, গোটানো হয়। ইনটু শিটস, সেগুলো দিয়ে শিট তৈরি করা হয় বাই এ মেশিনের সাহায্যে সেই তন্তুগুলোকে রোল করে গুটিয়ে সেগুলোকে শিট বানানো হয়। ওই পেপারের শিট, কাগজের শিট তৈরি করা হয়। আফটার নেসেসারি কালার্স আর অ্যাডিড, আফটার মানে পরে, নেসেসারি মানে প্রয়োজনীয়, কালার্স রঙগুলো অ্যাডেড যোগ করার পরে, নেসেসারি প্রয়োজনীয় রঙগুলো দিয়ে দেওয়ার পর। নাও দ্য শিটস আর ড্রাইড আপ, এখন ওই কাগজের শিটগুলোকে শুকানো হয়। ফাইনালি, শেষ পর্যন্ত দে আর রেডি ফর ইউজ, সেগুলোকে প্রস্তুত করা হয় ব্যবহার করার জন্য। তাহলে এটা হয়ে গেল এক্সারসাইজ 8। রাইট এ বায়োগ্রাফি, লেখো একটা আত্মজীবনী অফ অ্যানি বেসান্তের উইদিন 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে। বেসড অন দ্য হিন্টস গিভেন, বেসড অন মানে নির্ভর করে, হিন্টস যে হিন্টসগুলো গিভেন দেওয়া আছে, হিন্টস। বর্ন অন 1 অক্টোবর 1847, 1947 সালে জন্মগ্রহণ করেছিলেন। ইন লন্ডনে ফেমাস ব্রিটিশ রাইটার, বিখ্যাত ব্রিটিশ লেখক, ওয়েল নোন সোশ্যালিস্ট, খুব পরিচিত সমাজকর্মী, অ্যাক্টিভিস্ট ফর দ্য রাইটস অফ ওমেন, মহিলাদের অধিকারের জন্য তিনি ছিলেন একজন সমাজকর্মী। পার্টিসিপেটেড ইন ইন্ডিয়ান পলিটিক্স, ভারতীয় রাজনীতিতে তিনি অংশগ্রহণ করেছিলেন। জয়েন্ট দ্য ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেছিলেন। বিকেম দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন 1917, হয়েছিলেন
প্রথম মহিলা প্রেসিডেন্ট ভারতীয় জাতীয় কংগ্রেসের 1917 সালে পাস্ট অ্যাওয়ে অন 20th of September 1933 ইন ম্যাড্রাস, ইন্ডিয়া। তিনি পরলোক গমন করেছিলেন 20 সেপ্টেম্বর 1933 সালে মাদ্রাজে, ভারতের মাদ্রাজে। এবারে আমি যেটা লিখিয়েছি সেটা পড়ে শোনাচ্ছি। অ্যানি বেসান্ত ইজ ওয়ান অফ দ্য প্রমিনেন্ট ফিগার্স ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া। অ্যানি বেসান্ত হন প্রমিনেন্ট মানে মুখ্য, ফিগার্স মানে চরিত্রদের মধ্যে একজন, ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া ভারতের ইতিহাসে। হার কন্ট্রিবিউশন তার দান, কন্ট্রিবিউশন মানে কিন্তু দান, ইন দ্য ফ্রিডম স্ট্রাগল অফ ইন্ডিয়া ভারতের ফ্রিডম স্বাধীনতা সংগ্রামে, ইজ স্টিল রিমেম্বার্ড, স্টিল মানে এখনও, রিমেম্বার্ড মানে স্মরণ করা হয়। দিস গ্রেট লেডি এই মহিষী লেডি নারী ওয়াজ বর্ন জন্মগ্রহণ করেছিলেন অন 1 অক্টোবরে 1847 1847 সালের 1 অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন। 1 অক্টোবর ইন লন্ডনে। শি ওয়াজ এ ফেমাস ব্রিটিশ রাইটার, তিনি ছিলেন একজন বিখ্যাত ব্রিটিশ রাইটার, লেখক অ্যান্ড ভেরি ওয়েল নোন সোশ্যালিস্ট, এবং খুব অতি পরিচিত একজন সোশ্যালিস্ট সমাজকর্মী ছিলেন। সি ওয়াজ অলসো এ রিনাউন্ড অ্যাক্টিভিস্ট, তিনি ছিলেন একজন খ্যাতনামা বিখ্যাত অ্যাক্টিভিস্ট কর্মী। হু ওয়ার্কড ফর দ্য রাইটস অফ উমেন ইন ইন্ডিয়া, যিনি ওয়ার্কড কাজ করেছিলেন ফর দ্য রাইটস অধিকারের জন্য অফ উমেন মহিলাদের ইন ইন্ডিয়া ভারতে, ইভেন দো যদিও হ্যাভিং ব্রিটিশ অরিজিন, যদিও তিনি ব্রিটিশ অরিজিন ছিলেন, অর্থাৎ তিনি ব্রিটেনে জন্মগ্রহণ করেছিলেন। সি অ্যাক্টিভলি পার্টিসিপেটেড, তিনি সক্রিয়ভাবে যোগদান করেছিলেন ইন ইন্ডিয়ান পলিটিক্স ভারতীয় রাজনীতিতে, অ্যান্ড জয়েন্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এবং যোগদান করেছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসে। সি ওয়াজ দ্য ফার্স্ট উম্যান টু বিকাম দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন 1917, তিনি ছিলেন প্রথম মহিলা টু বিকাম, যিনি হয়েছিলেন প্রেসিডেন্ট, সভাপতি হয়েছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের 1917 সালে। শি পাস্ট অ্যাওয়ে, তিনি পরলোক গমন করেন অন 20th of September 20 সেপ্টেম্বর 1933 সালে ইন মাদ্রাজে, ইন্ডিয়া ভারতের মাদ্রাজে। উই আর প্রাউড অফ হার, আমরা তার জন্য গর্বিত। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি জানি তোমরা লাইক দিয়ে আমাকে আরও মোটিভেট করবে। চ্যানেলটির গুরুত্ব বাড়ানোর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে দিও। লটস অফ থ্যাঙ্কস টু ইউ।